তো যা বলছিলাম, সবাই দেখতে পাচ্ছেন? শুরু করছি। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। এখন এই টেক্সট অ্যালাইনের বিষয়টা তাহলে আমাদের দরকার হবে না। আমরা যদি সাপোজ আরবি লিখতে চাই, আরবি লেখাটা শুরু হয় এখান থেকে এবং উল্টো দিক থেকে, তাই না? তো আমরা প্রথমে যেটা করব, এই যে দিস ইজ হেডিং, এই পুরো অংশটা প্রথমে ডানে নিয়ে যাব, ঠিক আছে? এখন এর জন্য ডানে নিতে আমরা টেক্সট লাইন কেন ইউজ করব না সেটাও আমরা বুঝে যাব। ওই যেটা ইউজ করতে হবে সেটা ইউজ করার পরে, যেমন ডাইরেকশন, আমরা এখানে কি ইউজ করব? ডাইরেকশন। তো ডাইরেকশন হচ্ছে দুইটা ভ্যালু থেকে, একটা রাইট টু, এটা বর্তমানে যেটা আছে লেফট টু রাইট, ঠিক আছে? লেফট টু রাইট হচ্ছে বাই ডিফল্ট দেয়া থাকে। এটাকে যদি আমি রাইট টু লেফট করে দেই, তাহলে এটা এই যে ডান পাশে চলে গেল। সেম কাজটাই টেক্সট লাইন রাইট করলেও হতো, কিন্তু পরবর্তীতে আমরা আরবি লিখতে হলে এই যে দিস, এই টিটা একদম সর্বপ্রথম নিয়ে যেতে হবে, মানে একদম এটাকে উল্টে দিতে হবে। এটাকে উল্টে দিতে হলে আমাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ইউনিকোড বিডি নামে একটা প্রপার্টি ইউজ করতে হবে, এবং সেখানে ইউজ করতে হবে বিডি ওভাররাইড, ঠিক আছে? বিডি ওভাররাইড করার সাথে সাথে দেখেন এটা উল্টে গেল। তো আরবি আমাকে লিখতে হলে আমার এগুলা ইউজ করতে হবে। এখন কোশ্চেন থাকতে পারে, আচ্ছা ঠিক আছে সবই বুঝলাম, কিন্তু ডাইরেকশন রাইট টু লেফট এবং টেক্সট লাইন রাইট এই দুইটা তো একই কাজ করতেছে, তাহলে আমরা টেক্সট লাইন রাইট ইউজ করি, ডাইরেকশন ইউজ না করে, এমন আপনার মনে হতেই পারে। তো এটা আমরা ইউজ করেই না, ইউজ করেই দেখি মূলত কি ঘটে। তো টেক্সট লাইন রাইট দেওয়ার পরেও এই যে ইউনিকোড বিডি কিন্তু কাজ করছে না, এটা সত্যি। কারণ কি? কারণ ইউনিকোড বিডি শুধুমাত্র কাজ করে ডাইরেকশনের সাথে। তার মানে ডাইরেকশন যদি থাকে তাহলে ইউনিকোড বিডি কাজ করবে, ডাইরেকশন যদি না থাকে তাহলে ইউনিকোড বিডি কাজ করবে না, ঠিক আছে? এই জন্য আমার এখানে টেক্সট লাইন রাখার কোনো প্রয়োজন নেই। ওকে। তো এটা একটা গেল। এখন আরবি লেখার ক্ষেত্রে এরকম যখন প্রয়োজন হবে আমরা এটা ইউজ করব। কিন্তু সাপোজ আমাদের এই যে এখানে ডাইরেকশন রয়েছে, ইউনিকোড বিডি রয়েছে, এটা সিএমএস এ আছে, এটা আমরা কোনোভাবে ফিক্স করতে পারছি না, ঠিক আছে? তখন আমাদের প্রয়োজন হলো, সাপোজ ক্লায়েন্ট চাইলো আমার এটা এভাবে আছে, আমি এটা এরকম চাই না, এখানে যত ধরনের এই ফাংশনালিটি গুলো আছে এগুলা বাদ দিয়ে নর্মাল টেক্সটের মতো আমি শুরু করতে চাই। তখন আমি কি করব? তখন আমাকে প্লেইন টেক্সট নামে ইউনিকোড বিডিতে লিখতে হবে, ইউনিকোড বিডি, রাইট? এখন এখানে লিখতে হবে প্লেইন টেক্সট, ইউনিকোড বিডি লিখতে হবে প্লেইন। প্লেন টেক্সট লিখলে এটা একদম বাই ডিফল্ট যেমন থাকে এমন হয়ে গেল, ঠিক আছে? দ্যাট মিনস এই দুইটা সাপোজ আমাদের সিএমএস এ আছে, আমরাই কোড লিখে দিই, ঠিক আছে? উফ, এখন এটা কোথায় লেখা আছে এটা আমরা খুঁজেও পাচ্ছি না, আমরা সোর্স ফাইল খুঁজে না পেলে এটা ঠিক করবো কিভাবে, তাই না? তো আমরা ফোর্সফুলি যখন এটা অ্যাপ্লাই করতে চাইবো, তখন হচ্ছে এরকম ইউনিকোড বিডি প্লেন টেক্সট দিয়ে দিলে কিন্তু এটা ওভাররাইড হয়ে যাবে। এটা কোনো কারণে এটার চাইতে যদি স্পেসিফিসিটি বেশি থাকে এটার মধ্যে, এটা যদি কম থাকে, মানে পাওয়ার কম থাকে, এটা এখানে কি করে দিব আমরা? ইম্পর্টেন্ট ফ্ল্যাগ দিয়ে দিব, তখন কিন্তু কাজ করবে, ঠিক আছে? তো যাই হোক, ইউনিকোড বিডির অনেকগুলো ই রয়েছে, যেমন হচ্ছে ইউনিকোড বিডি ওভাররাইড এখানে। তো আমরা আরেকটা ইউনিকোড বিডি নর্মাল নেই। নর্মাল মানে হচ্ছে এটা একদম নর্মাল থাকবে, ঠিক আছে? নর্মাল হয়ে গেল। এখানে যে ইউনিকোড বিডি ওভাররাইড ছিল, ওভাররাইড হলে কেমন ছিল সেটা তো দেখতেই পেলাম আমরা। তো নর্মাল করলে এটা নর্মাল হয়ে গেল, ঠিক আছে? এখন নর্মাল না দিয়ে এখানে যদি এমবেড দিই, তাহলে কি হবে? তাহলে এটা কাজ করবে সঠিকভাবে।
আহ, এখন এগুলার মিনিং কি? এমবেড, ইউনিকোড বিডি, এমবেড করলাম, বিডি ওভাররাইট করলাম, তারপর আইসোলেট করা যায় এটাকে আবার, এই যে আইসো, ঠিক আছে। তো এগুলোর প্রত্যেকটারই আলাদা আলাদা কাজ রয়েছে, কিন্তু আমাদের এগুলো আসলে খুব একটা প্রয়োজন হবে না। আমাদের শুধু যে আরবি লেখার ক্ষেত্রে আরবি উর্দু, উর্দু কি বা পাশ থেকে শুরু হয় কিনা, আহ যদি শুরু হয় আর কি, তাহলে বা পাশ থেকে লেখার জন্য ইউনিকোড বিডি, বিডি ওভার রাইট, এতটুকু জানা থাকলেই যথেষ্ট, ঠিক আছে। রাইট টু লেফট এন্ড বিডি ওভার রাইট। তো এখানে আরো এটা হচ্ছে আর কি একটু অ্যাডভান্স লেভেলের কাজ করতে গেলে এগুলো প্রয়োজন হবে, যেগুলো আমাদের প্রাথমিকভাবে কখনোই কোনো প্রয়োজন হয় না। হ্যাঁ। তারপরেও আমি যদি জিজ্ঞেস করি, আহ এটা একদম চ্যাট জিপিটির কাছে চলে যাবেন। চ্যাট জিপিটির কাছে গিয়ে আপনি ইজিলি জিজ্ঞেস করতে পারবেন, আহ আমার যে এই যে ভ্যালুগুলা, ঠিক আছে, প্লিজ এক্সপ্লেইন। ও সুন্দর করে আপনাদের বলে দিবে, ঠিক আছে। ইউনিকোড বিডি দিয়ে কি বোঝাচ্ছে, তারপর হচ্ছে এটার কি কি মোড রয়েছে, যে নর্মাল মোড, নর্মাল মোডের কাজ কি, হ্যাঁ, ঠিক আছে। এদেরকে সম্ভবত কি করে ও সামারিও দিবে একটা টেবিল আকারে, হ্যাঁ। এখন আমরা এখানে যদি দেখতে পাই, দেখতে পারবো নর্মাল হচ্ছে ওর যে ডিফল্ট বিহেভিয়ারটা সেটা শো করে। এমবেড দিয়ে হচ্ছে সে কি করে, নিউ এমবেডিং লেভেল ফ্লোইং দ্য ডাইরেকশন প্রপার্টি। আচ্ছা, তারপরে বিডি ওভাররাইট, এটা আমিও ক্লিয়ার হলাম না আসলে কি বুঝাতে চাইছে। বিডি ওভাররাইট ফোর্স টেক্স ডাইরেকশন, ম্যাচ ডাইরেকশন, ইগনোর ন্যাচারাল ফ্লো। তো ন্যাচারাল ফ্লো কে সে ইগনোর করে ও কি করবে, এই এইটাকে হচ্ছে উল্টে দিবে, মানে ডাইরেকশনটা ম্যাচ করবে ডাইরেকশনের সাথে, ঠিক আছে, ফোর্সফুলি। আচ্ছা, আইসোলেট হচ্ছে, আইসোলেট হচ্ছে এটার সারাউন্ডিং যে টেক্সট গুলো রয়েছে সেখান থেকে কি হবে, ইফেক্ট হবে, ইফেক্ট, মানে যত এফেক্ট রয়েছে এগুলো হচ্ছে ও বিবর্জন করবে আর কি। ঠিক আছে, আইসোলেট করে ফেলবে, ফেলবে। আমরা আইসোলেশনের নাম শুনেছি না, মানে একদম আলাদা করে রাখার মতো একটা বিষয় আর কি, ঠিক আছে। আর প্লেইন টেক্সট দিয়ে হচ্ছে ফার্স্ট ক্যারেক্টার ইন দ্য ব্লক। আচ্ছা, এই ব্লকের ফার্স্ট ক্যারেক্টার যেটা সেটা ফলো করবে সে। যাই হোক, এখানে এক্সাম্পল গুলো রয়েছে, এগুলো আপনারা ট্রাই করে করে দেখতে পারেন, কিন্তু এটা ইম্পর্টেন্ট কিছু না, ঠিক আছে। আমি জাস্ট দেখালাম, যদি আপনাদের কখনো এটা নিয়ে আরো ডিটেলস শেখার প্রয়োজন হয়, তখন চ্যাট জিপিটির কাছ থেকে জিজ্ঞেস করে করে আপনারা আরো ডিটেলস জেনে নিতে পারবেন ওর কাছ থেকে। শুধু চ্যাট জিপিটি না, এরকম যত এআই আছে সবার মাধ্যমে। আচ্ছা, এগুলো যেহেতু আমাদের খুব একটা প্রয়োজন হয় না, সো ওগুলো বাদ দিই। এখন হচ্ছে আমি দেখবো ভার্টিক্যাল অ্যালাইনের যে বিষয়টা, সেটা। তো ভার্টিক্যাল অ্যালাইনের জন্য আমার প্রথমে প্রয়োজন হবে, আচ্ছা, এখানে আমি একটা ভার্টিক্যাল অ্যালাইন নিব। এর জন্য আমাকে প্রথমে একটা পি টেক নিতে হবে। আমার সবসময় মনে রাখতে হবে ভার্টিক্যাল অ্যালাইন সবসময় ইন লাইনের জন্য কাজ করে। যেমন হচ্ছে এইচ, এখানে লিখলাম এইচ, এইচ লিখলাম, তারপরে হচ্ছে এখানে একটা স্পেন দিলাম, স্পেনে টু লিখলাম, তারপরে লিখলাম ও, ঠিক আছে। এখন এইটার নাম দিব কি? আচ্ছা, এখানে পি না দিয়ে আমরা ডি ইউজ করি, যেহেতু পি দিয়ে একটা কিছু ইউজ করেছি অলরেডি,
সো ও জাস্টিফাই করে নিচ্ছে। ঠিক আছে, ডিভ ইউজ করলাম। এখন কিন্তু এই যে সঠিকভাবে শুরু করছে। ওকে, এই ডিভের একটা ক্লাস ইউজ করি আমরা। এটা ক্লাস কি দিব? H2O। আচ্ছা, H2O দিলাম। H2O। আচ্ছা, এই এটার ফন্ট সাইজ আমরা 48 পিক্সেল করে দিচ্ছি। তারপরে হচ্ছে এটা যাতে একটু বড় দেখায়। এখন আমরা দেখব হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন, তাই না? তো ভার্টিক্যাল অ্যালাইন কার জন্য দেখব? এটা ভার্টিক্যাল অ্যালাইন কখনো ব্লক লেভেল এলিমেন্টের জন্য যেহেতু কাজ করে না, এটা শুধু ইনলাইন এলিমেন্ট লাইক স্প্যানের ক্ষেত্রে কাজ করবে, ইমেজের ক্ষেত্রে কাজ করবে, অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে কাজ করবে, মানে ইনলাইন এলিমেন্ট যেগুলো রয়েছে সেগুলোর জন্য কাজ করবে। ঠিক আছে, তো আমি এখানে এইচ এইচ টু ও নিলাম। H2O নেওয়ার পরে এখানে আমাদের স্পেন রয়েছে, মানে সিলেক্ট করলাম স্পেনকে। তো এখন স্পেনকে সিলেক্ট করার পরে আমার এখানে ভার্টিক্যাল অ্যালাইন নামে যে প্রপার্টি রয়েছে সেটা দিলাম। এবং দেওয়ার পরে H2O টুটা মূলত কোথায় থাকে? নিচের দিকে থাকে না? এটাকে এই জন্য ভার্টিক্যাল অ্যালাইনে এখানে লিখতে পারি সাব। সাব লিখলে আমরা দেখতে পাবো এটা নিচের দিকে চলে গেল। আচ্ছা, আমার এখানে আম, কোনো স্পেসের প্রয়োজন নেই, স্পেস গুলো রিমুভ করে দিচ্ছি, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। আচ্ছা, তো H2O টুটা নিচে চলে গেল। ঠিক আছে, সেম ভাবে আমি এখানে হচ্ছে, ওকে ক্লাস, এখানে এ দিলাম, এটাকে বি দিলাম, কিসের কি, এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে এ। তো সেম ভাবে আমি যদি এইখানে কি করতে চাই, আমি যদি এইখানে লিখি এ, দিলে হবে। আচ্ছা, এ প্লাস, এই দুটো যত সেম রাখতে চাচ্ছি বি এর ক্ষেত্রে, আমি এখানে ক্লিক করে দিতে পারি, একসাথে ইউজ করতে পারি, তাই না? আর এখানে বি এর যে স্প্যান রয়েছে সেটার স্প্যানটা দিব হচ্ছে সুপার। সুপার দিলে এটা সুপার স্ক্রিপ্ট হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমরা সূত্র লিখতে পারি এবং যে কোনো ফরমেশন এভাবে লিখতে পারি। আমরা এগুলো সাব আর সুপার দিয়ে হচ্ছে যে ট্যাগ রয়েছে সেই ট্যাগের মাধ্যমেও দেখেছিলাম। তো আমাদের এখানে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনের মাধ্যমেও এটা কি করা সম্ভব। আচ্ছা, এখন আমি সাপোজ এখানে H2O যেটা নিয়েছি সেটার স্প্যানকে সাপোজ কোনোভাবে ছোট করে দিই। এই যে সাব কোথায়, এই যে সুপার, আচ্ছা এই যে সাব, এখানে হচ্ছে টেক্সট ফন্ট সাইজ হচ্ছে স্মল দিব। ঠিক আছে, ফন্ট সাইজ এখানে কিন্তু আমরা যে কোনো সাইজ লেখার পাশাপাশি স্মল বি যেগুলো ইউজ করতে পারি। ঠিক আছে, তো এটা যখনই আমি স্মল করে দিচ্ছি এটা দেখেন অনেক ছোট হয়ে যাচ্ছে। অনেক ছোট হওয়ার পরে এটা তো এবার সাব ইউজ না করে এখানে আমি ইউজ করলাম সাপোজ টেক্সট বটম। টেক্সট বটম ইউজ করলে এটা দেখেন কোথায় থাকছে। এখন টেক্সট বটম ইউজ না করে ভার্টিক্যাল অ্যালাইন আমি যখনই এখানে সাব ইউজ করব তখন এটা আরো নিচে চলে আসছে। দুটো পার্থক্য বোঝার জন্য জাস্ট আমি সাব দিয়েও দেখালাম। এটা একদম বটম থেকে, টেক্সট বটম থেকে শুরু হচ্ছে কিন্তু। আচ্ছা, এটার জন্য আমি যদি W3 চলে যাই, আধারটা শেষ হলো।
আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি ভার্টিক্যাল অ্যালাইন হচ্ছে যখন সাব ইউজ করতেছে, তখন কোথায় থাকতেছে, আর যখন হচ্ছে সুপার ইউজ করতেছে তখন কোথায় থাকতেছে। এটা অনেকটাই হচ্ছে ইসের মতো, কি বলে, অনেকটাই হচ্ছে আমার হচ্ছে সাব এবং সুপারের মতো, টেক্সট বটম এবং টেক্সট টপ। কিন্তু এটার পার্থক্যটা ভালোভাবে বুঝতে হলে ওদের এখানেও সুন্দরভাবে পার্থক্যটা দেয়া নেই যদিও। আমি এটা কপি করছি। আমি এখানে আহ, একটা ক্ষেত্রে স্পেন না নিয়ে আমি হচ্ছে একটা ইমেজ নেই, হ্যাঁ। নাম দিই সি। আচ্ছা, নাম সি না, সাপোজ এই দিলাম, স্পেনটা পুরো অনেক করে দিতে হবে। ওকে, আমি এখানে লোরেমের 5 ওয়ার্ড নিয়ে আসতেছি, এবং এই যে ডলার, এই ডলারের পরে আমি, বা ডলারের আগে আমি একটা ইমেজ ট্যাগ নিয়ে নিচ্ছি। ইমেজের ভিতরে হচ্ছে এটা দিব। আর ইমেজটাকেই আমি আমার এখানে নিয়ে আসতে চাচ্ছি আর কি। দেখেন তো আসলো কিনা। হ্যাঁ, চলে এসেছে। এবার আমি আমার এখানে দেখাই অফলাইন। ওকে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে আমার সাব সুপারের পার্থক্যটা ভালোভাবে বুঝার জন্য আমি যেটা করতে পারি, এটা এতেই রেখেছি, তাই না? তখন এ এর মধ্যে যে ইমেজ রয়েছে সেই ইমেজে আসবো। তো এখানে যে ইমেজের সাইজ, এটাকে আমি উইডথ দিয়ে সাপোজ করে দিলাম 100 পিক্সেল। তো 100 পিক্সেল করলে যে এই ধরনের একটা বড় হয়ে গেল। এখন আমি যেটা করব, ভার্টিক্যাল অ্যালাইন করব। আচ্ছা, এটার ভার্টিক্যাল অ্যালাইন কি কি করা সম্ভব মনে করেন? বেস লাইন করা সম্ভব। এখন বেস লাইন কি? বেস লাইন হচ্ছে ডিফল্ট যেমন থাকে বেস লাইন তেমন, ঠিক আছে? তো আমাদের হচ্ছে বাই ডিফল্ট বেস লাইনই দেওয়া থাকে। তারপরে আমি যদি এটা সাব দিই তখন কি করতে পারি? তখন হচ্ছে সাব মানে কি, এটা হচ্ছে এই যে এটা একটু নিচের দিকে চলে আসা, এই যে একটু নিচের দিকে কিন্তু চলে এসেছে। আমি এটা কমেন্ট আউট করে দিলে দেখেন, এটা লেভেলটা একদম এই এম এর শেষ মাথা পর্যন্ত থাকছে। কিন্তু যখনই আমি সাব দিচ্ছি তখন কি, এম এর থেকে একটু নিচের দিকে চলে আসছে, এই যে যেমন এইখানে চলে এসেছে, ঠিক আছে? এখন এইখানে ফন্ট সাইজ স্মল আমি আর রাখতে চাচ্ছি না। আমি হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সাব দিতে চাচ্ছি, এই যে দেখেন একটু নিচের দিকে চলে এসেছে, তাই না? তো এই ইমেজের ক্ষেত্রে একটু নিচের দিকে চলে এসেছে কিন্তু। আচ্ছা, এখন সাব দিলেও নিচের দিকে চলে আসছে, বুঝলাম। আর এটা হচ্ছে সুপার যদি দেই তাহলে কি ঘটবে? সুপার দিলে হচ্ছে উপরের দিকে চলে যাচ্ছে, একটু বেশি কি উপরের দিকে চলে যাচ্ছে। আর যদি টেক্সট বটম দিই তাহলে হচ্ছে টেক্সট গুলো বটমে থাকছে। টেক্সট বটম দিলে টেক্সট গুলো বটমে থাকছে। এটা হচ্ছে এই ইমেজ, ভার্টিক্যাল অ্যালাইন্স অফ সুপার। ওকে, এগুলো আমি আপাতত একটু কমেন্ট আউট করে দিচ্ছি। না, সব কমেন্ট আউট করার যদিও প্রয়োজন নেই। যাই হোক, আমার হচ্ছে টেক্সট বটম দিয়ে বুঝলাম, এবং হচ্ছে এখানে টেক্সট বটম না দিয়ে
আমি যদি টপ দেই তখন কি ঘটবে, টেক্সট গুলো একটু টপের দিকে চলে যাবে, ঠিক আছে। তো ঠিক এইভাবেই এই ব্যাপারগুলো ভার্টিক্যাল অ্যালাইন কাজ করে। আর আমাদের সবসময় মনে রাখতে হবে এটা ইনলাইন লেভেল এলিমেন্টের সাথে কাজ করে, এটা কখনোই ব্লক লেভেল এলিমেন্টের সাথে কাজ করবে না। সাপোজ আমি ডিবের ক্ষেত্রে যদি এমন করতাম, এটা হতো না। এটা করেছি ইমেজের ক্ষেত্রে, এটা করেছি স্প্যানের ক্ষেত্রে, যারা প্রত্যেকেই ইনলাইন লেভেল এলিমেন্ট। ওকে, এবার আমরা চলে আসি টেক্সট ডেকোরেশনে। টেক্সট ডেকোরেশন যে লাইন, আমি সাপোজ এই যে এইখানে যে, আচ্ছা এখানে একটা ডেকোরেশন নামে নিয়ে নিলাম কিছু একটা, এবং সেখানে আমি লরেনের দুইটা ওয়ার্ড রেখে দিলাম, ঠিক আছে। তো ডেকো নামে আমি যেটা নিয়েছি মূলত, একটু ফন্ট সাইজ গুলো আমি 48 পিক্সেল, যাতে একটু বড় করে দেখায় সে। আচ্ছা, এটার কালারটাও একটু চেঞ্জ করে দেই, যাতে ও যে আলাদা এটা বোঝা যায়। ওকে, ফাইন। এবার টেক্সট ডেকোরেশন যে লাইন রয়েছে, ডেকোরেশন যে লাইন রয়েছে, আচ্ছা এখানে শুধু টেক্সট ডেকোরেশন ইউজ করেছি, টেক্সট ডেকোরেশন লাইন দিতে হবে আমাকে। তো লাইন কি কি আছে, এটা মূলত ভ্যালু থাকতে পারে। মূলত এখানে দেখতে পাচ্ছি উপরের যে চারটা ভ্যালু দেখতে পাচ্ছি, এই চারটা ভ্যালু এখানে থাকতে পারে, ঠিক আছে। তো নাম দিলে এখানে কিছুই থাকবে না, ওভারলাইন দিলে এটা কি হবে, উপরের দিকে, মানে আমার যে টেক্সট রয়েছে টেক্সটের উপরের দিকে একটা কি যুক্ত হলো, ওভারলাইন যুক্ত হলো, ঠিক আছে, একটা ডেকোরেশন লাইন যুক্ত হলো। তো এখানে ওভারলাইন হতে পারে, এখানে আন্ডারলাইন হতে পারে, ঠিক আছে। এখন এটা নিচের দিকে চলে এসেছে। অথবা এটা কি হতে পারে, লাইন থ্রোট হতে পারে। লাইন থ্রোট দিলে একদম মাঝামাঝি চলে যাবে। আমাদের অনেক থাকে না প্রোডাক্টে, ছাড় থাকে, ডিসকাউন্ট থাকে, যেমন $100 একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে এখন ডিসকাউন্ট দিয়ে $80, তখন কি করবেন আপনি, $100 ক্ষেত্রে এরকম হচ্ছে ক্রস করে দিবেন, তাই না। তো লাইন থ্রোটের কালার প্রয়োজন হবে তখন। তো টেক্সট ডেকোরেশন যে কালার, এটা সাপোজ আমি কালো কালি দিয়ে বুঝেই যাচ্ছে যে এটা হচ্ছে আমি কেটে দিলাম, তাই না। তো এইভাবে আমরা লাইন ফ্লোট ইউজ করতে পারি এবং টেক্সট ডেকোরেশনের কালার ইউজ করতে পারি। কিন্তু এখন এটা তো একটা স্ট্রেট লাইন, ঠিক না। তো এটারও তো ডিজাইন থাকা উচিত। হ্যাঁ, এটারও ডিজাইন আছে, টেক্সট ডেকোরেশন স্টাইল নামে। তো টেক্সট ডেকোরেশন স্টাইল যদি আমি ডটেড দিয়ে দিই, তখন দেখতে পাবো এটা ডটেড হয়ে গেছে, ঠিক আছে। লাইন গুলো না দিয়ে এটাকে আমি আন্ডারলাইনই করে দিচ্ছি। আচ্ছা, আমার যদি প্রয়োজন হয় উপরে এবং নিচে দুই সাইডেই থাকবে, তখন কি করবো আমি, আমি সাপোজ এখানে আন্ডারলাইন দিলাম, আবার এখানে ওভারলাইন দিলাম, তখন উপরে নিচে দুইটাই শুট হবে এভাবে, একইভাবে, ঠিক আছে। এখন এখানে যদি ড্যাশ দেই বা হচ্ছে সলিড দেই, ড্যাশ দিলে ড্যাশ হয়ে যাবে, সলিড দিলে সলিড হয়ে যাবে, ঠিক আছে। যে দুই উপরে এবং নিচে দুই পাশেই দাগ হয়ে গেল। আচ্ছা, এখন আমার হচ্ছে ডেকোরেশন স্টাইল দেখে নিলাম। তো স্টাইল, এখানে নতুন একটা স্টাইল সম্পর্কে আমরা পরিচিত হতে পারি, সেটা হচ্ছে ওয়েভি। ওয়েভি মানে কি, এটা ওয়েভ থাকবে একটা। আচ্ছা, এটা মার্জিন টপ 50 পিক্সেল দেই, যাতে হচ্ছে উপরের যে এটা দেখতে পাই আমি ভালোভাবে। তো এই যে, আচ্ছা এটা মোটা মোটা মনে হচ্ছে না, আমি যদি চাই এটাকে চিকন করে দিতে, তখন কি করবো, তখন আমাকে ইউজ করতে হবে টেক্সট ডেকোরেশন থিকনেস। টেক্সট ডেকোরেশন কি, এই যে থিকনেস ইউজ করতে হবে। তো থিকনেস এটা আমি সাপোজ 1 পিক্সেল যদি দেই, এটা কি আর চিকন হয়ে গেল। দ্যাট মিনস আমি এটা আমার মন মতো কি চেঞ্জ করতে পারবো। আমি এখানে অটো ইউজ করতে পারি, তাহলে এটা অটোমেটিক যেটা আসে সেটাই চলে আসবে। আমি পিক্সেল ইউজ করেই মাত্র দেখালাম, এখন আমি পার্সেন্টেজ ইউজ করতে পারি। সাপোজ 20% আমি ইউজ করবো, তখন এই যে 20% হয়ে গেল। আমি যদি 10% ইউজ করি, 10% হয়ে যাবে। ইউজ করে করে আমরা দেখবো পার্থক্য গুলো কি কি, ঠিক আছে। তো আমার সাপোজ এখানে একটা এ ট্যাগ নেই, এ ট্যাগের ভিতরে কিছু একটা লিখি। আচ্ছা,
এ ট্যাগ নিলাম, এই ট্যাগের ভিতরে কিছু একটা লিখলাম। তো এটা লিখলাম জাস্ট লিঙ্ক, হ্যাঁ। এখন আমি উপরে দেখতে পাচ্ছি একটা লিঙ্ক এসেছে, তাই না? এই লিঙ্কটাকে আমি মূলত একটু বড় করতে চাচ্ছি, ফন্ট সাইজ 48 পিক্সেল করে দিই। আচ্ছা, যে বড় দেখাচ্ছে। এই যে নিচে দেখেন একটা আন্ডারলাইন বাই ডিফল্ট চলে এসেছে। এখন আমি যদি চাই এই আন্ডারলাইনটা না থাকে, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে লিখতে হবে টেক্সট ডেকোরেশন স্টাইল, ঠিক না? টেক্সট স্টাইল দিয়ে এখানে দিতে হবে না, মানে আমি কোনো স্টাইলই রাখতে চাচ্ছি না, তখন এখানে যে স্টাইলটা রয়েছে স্টাইলটা কি থাকবে না। আচ্ছা, টেক্সট ডেকোরেশন স্টাইল নাম দেওয়ার পরেও যাচ্ছে না, তখন আমাকে কি করতে হবে? এটার হচ্ছে, ওকে, এখানে স্টাইল না, এখানে হচ্ছে লাইন ইউজ করতে হবে আমাকে। তো লাইন যখন নাম দিব, তখন এই লাইনটা আর থাকবে না, ঠিক আছে? আমি দেখেছিলাম না, এখানে চারটা ভ্যালু ইউজ করা যায়, একটা হচ্ছে আন্ডারলাইন, ওভারলাইন, লাইন থ্রো এবং নান। তো আমি টেক্সট ডেকোরেশন লাইনটাকে যখনই নান করে দিলাম, লাইনটা কিন্তু চলে গেল, ঠিক আছে? তো এটারও হচ্ছে আমাদের কি রয়েছে, ওই শর্ট হ্যান্ড প্রপার্টি রয়েছে। তো আমি শর্ট হ্যান্ড প্রপার্টি সাপোজ এখানে যা যা রয়েছে এগুলো একসাথে ইউজ করতে চাচ্ছি। এখানে এই যে এইগুলো সব একসাথে ইউজ করতে চাচ্ছি, তখন আমাকে কি করতে হবে? এখানে টেক্সট ডেকোরেশন নামে আমাকে, ডেকোরেশন যখনই আমি এটা নিয়ে নিলাম, আহ, তখন আমাকে ব্যাপারগুলো ইউজ করতে হবে। এখানে কি কি ইউজ করা যাবে? টেক্সট ডেকোরেশন যখনই আমি এখানে লিখবো নান, তখন টেক্সট ডেকোরেশন যা ছিল সব চলে যাচ্ছে। আচ্ছা, টেক্সট ডেকোরেশন আমি সাপোজ লিখবো আন্ডারলাইন, এখানে সেম ভাবে লিখলাম 20 পিক্সেল আন্ডারলাইন, আন্ডারলাইন সলিড রেড, ঠিক আছে? এভাবে আমরা ইউজ করতে পারি। এখন এখানে সলিডের বদলে যদি আমি ওয়েভি লিখি, এটা কি হয়ে যাবে? ওয়েভি হয়ে যাবে। আচ্ছা, এখন এটা যদি আমি আন্ডারলাইন না লিখে ওভারলাইন লিখি, এটা কি হয়ে যাবে? ওভারলাইনে চলে যাবে। আমরা ঠিক এইভাবে এগুলো ইউজ করতে পারবো। এই যে, ঠিক আছে? তো শর্ট হ্যান্ড প্রপার্টির প্রথমে কি থাকবে? ভ্যালু থাকবে, তারপরে হচ্ছে এটার লাইন ডেকোরেশনটা মানে কোথায় হবে, লাইনটা কোন দিকে থাকবে আর কি এই ডেকোরেশনের, দেন এটার স্টাইলটা থাকবে, দেন হচ্ছে কালার থাকবে, ঠিক আছে? ওই বর্ডারের মতোই আর কি। এখন আমরা দেখে নিব ট্রান্সফরমেশন এবং স্পেসিং গুলো। তো টেক্সট ট্রান্সফর্ম, আমার এই যে লরেন ইপসাম রয়েছে এখানে যেটা ডেপো নামে, তো এইটার প্রথম ওয়ার্ড কি রয়েছে? বড় হাতের রয়েছে। আমি যে সবগুলো বড় হাতের থাকবো, তখন আমি কি করব? টেক্সট ট্রান্সফর্ম ইউজ করব, টেক্সট ট্রান্সফর্ম, হ্যাঁ। এটা ভালোভাবে দেখতে পাচ্ছি আমরা, টেক্সট ট্রান্সফর্ম এখন আপার কেস করে দিলে তো সব আপার কেস হয়ে গেল। আমি যদি চাই না এটা আপার কেস করব না, আমি এটা লোয়ার কেস করে দিব, সব ছোট হাতের অক্ষর হয়ে যাবে, এটা সব লোয়ার কেস হয়ে গেল। আমি যদি চাই না এখানে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমটা হচ্ছে বড় হাতের হোক আর সবগুলো ছোট হাতের হোক, তাহলে আমাকে ক্যাপিটালাইজ ইউজ করতে হবে। তো ক্যাপিটালাইজ ইউজ করলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর কি বড় হাতের হয়ে গেল। এইভাবে আমরা টেক্সট ট্রান্সফর্ম ইউজ করতে পারি। এখন টেক্সট স্পেসিং জিনিসটা হচ্ছে আমরা একটু দেখে নেই। আমার এখানে যে প্যারাগ্রাফটা রয়েছে না, প্যারাগ্রাফ, এখানে হচ্ছে টেক্সট ইনডেন্ট ইউজ করতে পারি না। তো টেক্সট ইনডেন্ট সাপোজ আমি 50 পিক্সেল ইউজ করলাম। টেক্সট ইনডেন্ট 50 পিক্সেল ইউজ করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে এইখানে 50 পিক্সেলের মতো জায়গা আমার এখানে সরে যাচ্ছে। আমার প্যারাগ্রাফে অনেক সময় এরকম থাকে না যে প্রথমে একটু ফাঁকা থাকে? আমরা প্যারাগ্রাফ দেখেছি, অনেক ক্ষেত্রেই দেখেছি, আমাদের বইয়ের প্যারাগ্রাফে ওরকম থাকে, তাই না?
প্রথমে একটু ফাঁকা থাকতো অনেক কিছুতেই। তো এই ধরনের ফাঁকা দিতে হলে আমাকে ইনডেন্ট ইউজ করতে হবে। তারপরে হচ্ছে আমি যদি চাই এখানে এই যে আমার ডলার এক্সচেঞ্জ, এখানে আরেকটা কিছু নিয়ে নিই। আমি সাপোজ এখানে লিঙ্ক আছে না, এখানে লিঙ্ক নাম নিয়ে আমি লরেনের 10টা ওয়ার্ড নিয়ে নিই, ঠিক আছে? লরেনের 10টা ওয়ার্ড নিয়ে নিচ্ছি। আচ্ছা, 10টার দরকার নাই, লরেনের 5 ওয়ার্ড নিলেই এনাফ এখানে। ওকে, আমি এখানে দেখতে পাচ্ছি টেক্সট ইনডেন্ট কি কাজ করে। এবার আমরা লেটার স্পেসিং করবো, ঠিক আছে? আমি সাপোজ এর মধ্যে লেটার স্পেসিং যদি করতে যাই, লেটার স্পেসিং, লেটার মানে কি, এখানে যতগুলো অক্ষর রয়েছে প্রত্যেকে একজন লেটার। এই লেটারের মধ্যে যদি আমি ফাঁকা জায়গা দিতে চাই, সাপোজ এখানে 5 পিক্সেল করে ফাঁকা জায়গা দিয়ে দিলাম, এটা 5 পিক্সেল করে একে অপরের থেকে সরে সরে গেল, ঠিক আছে? তো আমি এটা 5 পিক্সেল দিব না, এটা সাপোজ 2 পিক্সেল দিলাম, একে অপরের থেকে 2 পিক্সেল সরে গিয়েছে, 3 পিক্সেল দিলাম, এখন 3 পিক্সেল সরে গিয়েছে। তো আমার বুঝতে তো কোনো অসুবিধা হচ্ছে না, তাই তো? এখন লেটার স্পেসিং তো দিলাম, আমি চাচ্ছি যে ওয়ার্ডের মাঝখানে ফাঁকা জায়গাটা আরেকটু বেশি হোক। তখন আমি কি করব? ওয়ার্ড ওয়ার্ড স্পেসিং শব্দটা ইউজ করবো, মানে প্রপার্টিটা ইউজ করবো। এখানে আমি 10 পিক্সেল করে ফাঁকা দিতে চাচ্ছি প্রত্যেকটা ওয়ার্ডে 10 পিক্সেল করে ফাঁকা হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি যদি এটা 20 পিক্সেল দিই, 20 পিক্সেল করে দেখবো এখনই সরে যাচ্ছে। বুঝে গেল? ওয়ার্ড স্পেসিং হচ্ছে এটাই। এবার আমরা শিখবো লাইন হাইট, ঠিক আছে? লেটার স্পেসিং শিখলাম, এবার লাইন হাইটটা দেখে নিলাম। দেখে নেই, এই যে এখানে যে প্যারাগ্রাফটা রয়েছে, হ্যাঁ, এই যে প্যারাগ্রাফটা যে রয়েছে, এই প্যারাগ্রাফের লাইন হাইট আমরা ইউজ করতে পারি। লাইন হাইট সাপোজ ইউজ করলাম 2, কারণ 2 মানে কি, এখানে যা রয়েছে তার দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে? লাইন হাইট হচ্ছে 2 দিয়ে দেখলাম এরকম হয়, এখানে আমি ভগ্নাংশ ইউজ করতে পারি 1.5, মানে 1.5 গুণ হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে আমরা লাইন হাইট ইউজ করতে পারি। তো লাইন হাইটের ক্ষেত্রে শুধু এইভাবে না, আমি পিক্সেলও দিতে পারি, সাপোজ 20 পিক্সেল দেবো আমি লাইন হাইট, তখন এই যে লাইন হাইটটা 20 পিক্সেল হয়ে গেল। আমার এখানে হচ্ছে ফন্ট সাইজ 24 না, তো আমি যদি 24 দিই তখন কি ঘটবে? এমন হবে, ঠিক না? এখন আমি এটাকে সাপোজ 40 পিক্সেল করে দিচ্ছি, এটা আরো বড় হয়ে গেল, মানে স্পেসটা আর একটু বেশি হয়ে গেল। তো এইভাবে আমরা লাইন হাইট ইউজ করতে পারি। এবার আমরা হোয়াইট স্পেস কিভাবে ইউজ করতে পারি সেটা দেখি, ঠিক আছে? আমি সাপোজ এই যে আমার অ্যাঙ্কর ট্যাগ যেটা রয়েছে, অ্যাঙ্কর ট্যাগে অনেক স্পেস দিলাম, স্পেস গুলা কি সে কাউন্ট করছে? করছে না কিন্তু। তো এইটার স্পেস আমি চাই কাউন্ট করুক সে। তখন আমি কি দিব? হোয়াইট স্পেস নামে যে একটা প্রপার্টি আছে সেটা ইউজ করব। এটা ইউজ করে আমি যদি নর্মাল রাখি, তাহলে নর্মাল যেমন ছিল এমন, কিন্তু আমি নর্মাল রাখতে চাচ্ছি না, আমি চাচ্ছি সব সে এখানে স্পেস থেকে শুরু করে সব কিছু সে কাউন্ট করবে। কাউন্ট করলাম, কিন্তু আমি এখানে এরকম ইন্টার দিলাম, এই যে এখানে যেমন স্পেস রয়েছে এতটুকু, এই স্পেসটুকু কিন্তু সে এখান দিয়ে পাচ্ছে। কিন্তু আমি সাপোজ চাচ্ছি না, আহ, আমি শুধু চাই সে হোয়াইট স্পেস গুলো নেই, তখন হচ্ছে আমাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা আমরা একটা একটা করে দেখি না। আমাদের সাপোজ এইখানে কয়টা ওয়ার্ড রয়েছে? প্রি দিয়ে তো আমরা বুঝলাম প্রি দিয়ে কি হয়, তাই না? তো প্রিতে হচ্ছে হোয়াইট স্পেস, তারপর লাইন ব্রেক, র্যাপ সবগুলো একসাথে সে নেবে। আমি এটাকে কমেন্ট আউট করে রাখছি। আমি এইখানে সাপোজ লরেনের আরো 5টা ওয়ার্ড বেশি নিচ্ছি, আচ্ছা লরেন বানান হবে, আরো 10 ওয়ার্ড বেশি নিচ্ছি। এখন কি এই যেরকম চলে আসতেছে, তাই না? তো এই পুরো অংশটাকে আমি যেটা করতে চাই মূলত, হোয়াইট স্পেসে দিতে চাই নো র্যাপ। তো এটা নো র্যাপ যখন দিব, আমরা দেখতে পাচ্ছি এইটা যে র্যাপ ছিল, আমি এটা আবার কমেন্ট আউট করি। দেখেন এটা তো র্যাপ হয়েছিল, তাই না? র্যাপ হয়ে আমার যে স্ক্রিনের জায়গা অনুযায়ী 3টা লাইন জায়গাও দখল করেছে। কিন্তু আমি যখনই নো র্যাপ দিব, তখনই এটা কিন্তু আর র্যাপ হবে না। এখানে দেখেন এই যে এরকম।
এক লাইনে চলে এসছে। ঠিক আছে। তো নো র্যাপ দিয়ে হচ্ছে এই কাজটা হয়, কি দিয়ে কি হয় আমি দেখিয়েছি আপনাকে। এখন হচ্ছে প্রি র্যাপ যদি দিই এখানে, প্রি র্যাপ যদি দেই, তখন আমি দেখতে পাবো এখানে, আচ্ছা আমি এখানে একটু শেয়ার করি। এখানে হচ্ছে আপনি যখন প্রি রাখবেন তখন কি হবে, কিপ অল স্পেস এন্ড লাইন ব্রেকস, মানে সব স্পেসও সে রাখে, লাইন ব্রেকসও সে রাখে প্রি দিয়ে। কিন্তু আমি যখন প্রি র্যাপ ইউজ করতেছি তখন কি, কিপ স্পেসেস, লাইন ব্রেকস, বাট র্যাপ। ঠিক আছে। দ্যাট মিনস হচ্ছে সবই রাখতেছে সে, র্যাপও করতেছে, সবই রাখতেছে, র্যাপও করতেছে, লাইন ব্রেকও রাখতেছে, সবই রাখতেছে, পাশাপাশি র্যাপও করতেছে। কিন্তু